গাইবান্ধায় ক্রিকেটার মামুনকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। তেলকাণ্ডে দেশ জুড়ে নাভিশ্বাস, বোতলজাত সয়াবিনের জন্য কিনতে হচ্ছে অন্যান্য পণ্য। শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো ঋতুরাজ বসন্ত, দেশ জুড়ে বর্ণিল আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গাইবান্ধার ক্রিকেটার আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে নেট বোলার হিসেবে খেলেছেন মামুন। এই ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে সড়ক অবরোধ করে। স্বজনরা বলছেন পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ক্রিকেটার আল মামুন মণ্ডল, বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের নেট বোলার হিসেবে খেলেছেন। তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। স্বজন ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে আহত করে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। আমি যাব না, ওই বোলিং খেলায়, ওই সিলেট খেলায়, বল খেলায়, ওই সময় ফোন আসছে, মামুন তুমি তাড়াতাড়ি চলে আসো, কালকে সিলেট তোমার খেলা আছে। আমাদের স্ট্যান্ডে জায়গা আছে, ওরা হচ্ছে জায়গাটা দখল করবে, এইটা নিয়ে ওদের দ্বন্দ্ব। এইটা মানে আমরা কেস চালাচ্ছি, রায় আমাদের পক্ষে আসছে, এটা ওরা মেনে নিতে পারছে না। মামুন এখন খুব ভালো ছেলে। ও গতবার সিলেটে নেট বোলিং ছিল, সে খেলাধুলায় অনেক দিন ধরেই জড়িত। এখানে কোনো রাজনৈতিক মামলা, এটা না, রাজনৈতিক কোনো ইস্যু না। এ ঘটনায় উত্তেজিত জনতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে অবরোধ করে। মামুনের বাবা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। খুন করার পর আমার দোকানে ভাড়া, আমার হোস্টেল ব্যবসা আরও ভাড়াটে আছে, তাদেরকে যা নিষেধ দেওয়া হয়েছে যে ওনাকে আর ভাড়া যাবে না, ভাড়া আপনারা মসজিদে যাবে। আমাদের কাছে এখনো অভিযোগ, বাদীপক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং আমাদের মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়াধীন আছে। পুলিশ জানায় মামুন মণ্ডল ছাত্রলীগের ধাপেরহাট ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ৫ জুলাই পট পরিবর্তনের পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। অপারেশন ডেভিল হান্টের ৬ষ্ঠ দিনে সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। গাজীপুর, সাভার, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে মেট্রোপলিটন এলাকায় ১৫ এবং জেলা পুলিশের অভিযানে ৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এ নিয়ে জেলায় ৩৫৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কুশুরা নবযুগ কলেজের কমিটির সভাপতি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মতলেবুল হক ও জেলা যুবলীগের সহসভাপতি শফিকুজ্জামান শিপন সহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। ময়মনসিংহে অভিযানে ৩১ জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয় ৪ জনকে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে ২৪ ঘন্টার অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এ পর্যন্ত ৫৩ জনকে আটক করার কথা জানায় পুলিশ। এছাড়া চট্টগ্রামে ৪০, ঝিনাইদহে ২, কুড়িগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। তেলকাণ্ডে নাভিশ্বাস সাধারণ মানুষের।
বোতলজাত সয়াবিন তেল নিতে গেলে কিনতে হবে অন্য পণ্য, নইলে মিলবে না তেল। এমন চিত্র দেশের প্রায় সব বাজারে। খোলা তেল কিছুটা মিললেও নেই কোনো বোতল, থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক মাস আগে আমি তেল কিনছিলাম, এখন তেল কিনতে এসে দেখি যে তেলের বোতল বাজারে পাওয়া যায় না। আমাদের তেল দরকার, সেখানে আমাকে তেলের সঙ্গে চাল নিতে হবে, তেলের সঙ্গে আরো অন্য কিছু জিনিস যোগ করে নিতে হবে। তেলের সাথে চাল, ডাল, লবণ, অন্যান্য জিনিস। তেল নিয়ে এমন তেলেসমাতি চলছে বেশ কিছুদিন ধরেই। হিলি ও পঞ্চগড়ের বাজারে বোতলজাত তেল কিনতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে, মিললেও কিনতে হচ্ছে অপ্রয়োজনীয় পণ্য। এখন বলতেছে যে এটা নেওয়া লাগবে, মডেল নেওয়া লাগবে। এর বাইরে যদি আমাকে আবার 200 টাকা 400 টাকা দিয়ে অন্যান্য বাজার নিতে, যেটা আমার প্রয়োজন না, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে টিকে থাকবো? খোলা তেল মিলছে অল্প স্বল্প, তবে বেড়েছে দাম। তো আজকে যদি মনে করেন 170 টাকা লিটার, কালকে 190 টাকার, পরশুদিন 200। আমরা মধ্যবিত্তরা খরচ করতে আসে হিমশিম খেয়ে যাচ্ছি। 1 লিটার বোতল নাই, 2 লিটার বোতল নাই, হাফ লিটার বোতল পাচ্ছি না। আমরা গরিব মানুষ, ওই জন্য দাম যেটা কম সেটাই খাই। এমন অবস্থা নাকি বিক্রেতাদেরও, অন্য কোনো পণ্য না নিলে তেল দিচ্ছে না ডিলার বা কোম্পানি। কোনো ডিলার তো সবে দিলে আমাদের দিচ্ছে না। দিলেও অন্যান্য আদার পণ্য, সুজি, সরিষার তেল, আটা, কাস্টমার নিতে আসবে তেল, আমরা তো ওইভাবে দিতে পারছি না। আগে যেভাবে আমাদের চাহিদা মতো 50 কার্টন 100 কার্টন তেল পাইতাম, এখন সেখানে পাচ্ছি 2 কার্টন 3 কার্টন। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নজরদারির অভাবে তেল নিয়ে এই তেলেসমাতি। সরকার তাতে পরিকল্পিতভাবে এই বাজার মনিটরিং যদি করে, তাহলে ঘাটতি কোথায় এবং তাদের গোডাউনে মাল আছে কিনা, এটা সম্পূর্ণভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। দিনাজপুরের হিলিতে প্রশাসনের হুঁশিয়ারি, বাড়তি দামে তেল বিক্রি হলে নেওয়া হবে ব্যবস্থা। যদি এরকম অভিযোগ পাওয়া যায়, সেটা মোবাইল কোর্টে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড়ে 5 লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে 1050 টাকায়। হিলিতে প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে 195 টাকায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছেই। অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেল। শবে বরাত ঘিরে বেড়েছে দেশীয় ব্রয়লার মুরগির দাম। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বোতলজাত সয়াবিন তেলের ভয়াবহ সংকট। দোকানিরা বলছে মিল থেকে সরবরাহ কম, অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেলের বোতল। খোলা সয়াবিনের কেজি 175 টাকা। তেল কারেন্সি বাজার তেল পাওয়া যাচ্ছে না, তেলটা শর্ট, সিলিন্ডার রেট কমছে, আর চাল রেট আগে রেটে আছে। তেল তো মানে মার্কেটে নাই, মার্কেটে একবারে কম তেল। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 70 থেকে 72 টাকা, মোটা চাল 62 টাকা, নাজির শাল চাল বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। মিনিকেটের রেট এখন 70 টাকা 72 টাকা বিক্রি চলে, আর চিনি চাল হলো 120 টাকা 18 টাকা। চাউলের অবস্থানে একটু আছে, মোটামুটি আছে, মানে একটু কমতেছে বাড়তেছে এরকম। ঢেঁড়স 120, লাউ 50, করলা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর বড় রসুন বিক্রি হচ্ছে 220 টাকা। রসুন গত সপ্তাহে আমরা 220 টাকা বিক্রি করছি, এখনো 220 টাকাই আছে। আদা আপনার 200 থেকে 220 টাকা চায়নাটা। আজকে যে বাজার দাম আছে কাঁচা সবজির, গত সপ্তাহের চেয়ে একটু বেশি। এই সপ্তাহে একটু বেশি দাম, আর নিউ মার্কেটের দাম সবসময় একটু বেশি নেয়। ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে, চিংড়ি 1450, রূপচাঁদা 1100, রুইয়ের কেজি 300 টাকা। শবে বরাতের কারণে মাংসের বাজার কিছুটা চড়া। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা। দেশি মুরগির দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র শবে বরাত আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহিমান্বিত এই রজনীতে আল্লাহর ইবাদত বন্দিগি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফার্সি সব শব্দের অর্থ রাত, আর বরাত অর্থ ভাগ্য। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে তাই ভাগ্যের রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। এ রাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে শবে বরাত থেকেই শুরু হয়ে যায় পবিত্র রমজানের প্রস্তুতি। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে হলো বৃহত্তম জুম্মার নামাজ। ইমামতি করেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি।
জুমার নামাজের অংশ নিতে টঙ্গীর আশেপাশের মুসল্লিরা সকাল থেকেই আসতে থাকে ইজতেমা ময়দানে। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। এরপর খিত্তায় খিত্তায় ইজতেমায় অংশগ্রহণকারীদের তালিম দেন মুরব্বীরা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দেশ মেতেছে বসন্ত বরণ উৎসবে। বসন্তের এই আয়োজনকে আরও রাঙিয়ে তুলেছে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই আয়োজনে বাঙালি আরও মাতোয়ারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসের কিছু চিত্র ধরা হয়েছে ডেস্ক রিপোর্টে। এসেছে ঋতুরাজ বসন্ত। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ভালোবাসা দিবস উপলক্ষে আমি আমার ফ্যামিলি বাসা লোকদের জন্য ফুল নিতে আসছি। তো আগের তুলনায় আজকের দিনটার জন্য ফুলের দামটা অনেক বেশি হয়ে গেছে। ফুলটা নিয়েছি আমার ওয়াইফের জন্য এবং ফুলের প্রাইস একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। চট্টগ্রামে শহীদ ওয়াসিম পার্কে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। নাচ, গান, যন্ত্রসঙ্গীত আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানায় নগরবাসী। ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে পর্যটকরা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে টুরিস্ট পুলিশ। থানা পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং ডিউটি বাড়ানো হয়েছে। এদিকে চায়ের শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়েছে বসন্ত উৎসব, যেখানে নাচে গানে ছিল আনন্দের হিল্লোল, সাথে বাঙালির নানা সংস্কৃতির সন্নিবেশে বসে মেলা। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনায় চলছে দিনের বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবের শিল্প সাহিত্য অবদানের জন্য কবি হাসান হাফিজকে দেয়া হয় সম্মাননা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাভারে 2 দিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। সকালে পৌর এলাকার ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন বিএনপি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এই বইমেলা ও পিঠা উৎসবের আয়োজন করে বংশাই পাঠাগাড়ি নামের একটি সংগঠন। মেলায় বিভিন্ন স্টলে বই ও হরেক রকম পিঠার স্টল বসেছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই বইমেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে উৎসুক মানুষের ঢল নেমেছে। ভালুকার গফরগাঁও সড়কের নন্দীবাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল 11টার দিকে বিরুনিয়া মোড় থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। হবিগঞ্জের চুনারু ঘাটে স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে বিষ পান করে আত্মহত্যা করেছেন বাবা ও 2 মেয়ে। সকালে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আতিকপুর গ্রামের আব্দুর রৌফ এবং তার স্ত্রী হাফিজার মাঝে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে 2 দিন আগে হাফিজা 2 সন্তানকে রেখে 1 বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে রাত 2টার দিকে আব্দুর রৌফ শিশুকন্যা আয়েশা ও খাদিজাকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। এই সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান বাবা আব্দুর রৌফও। মোংলা বন্দরে খালাস হচ্ছে প্রথমবার আর্জেন্টিনা থেকে আসা একটি গমের চালান। দুপুর থেকে জয়মনির খাদ্য গুদাম সাইলোতে এই গম খালাস শুরু হয়। এর আগে বৃহস্পতিবার মাল্টা পতাকাবাহী একটি জাহাজ 20,080 টন গম নিয়ে বন্দরে নোঙর করে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এই গমের নমুনা পরীক্ষা এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুর থেকে সাইলোতে খালাস শুরু হয়। এখানে 13,080 টন গম মজুত করা হবে এবং বাকি 7,000 টন নৌপথে পাঠানো হবে দেশের বিভিন্ন জেলায়। উচ্চাভিলাষী প্রকল্প কর্ণফুলী টানেল যেন এখন গলার কাটা। প্রায় 10,700 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলে প্রতিদিন গচ্ছা দিতে হচ্ছে 26 লাখ টাকা। উদ্বোধনের পর এ পর্যন্ত গত 500 দিনে লোকসান হয় 130 কোটি টাকা। টানেলটি কার্যকর করতে দ্রুত কর্ণফুলীর দক্ষিণ তীরে শিল্পায়নের কথাও বলছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চীনের সাংহাই শহরের আদলে কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে তোলা হবে ওয়ান সিটি টু টাউন। শিল্প, কলকারখানা, আবাসন সহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় এই টানেল। খরচ ধরা হয় 10,700 কোটি টাকা। এর মধ্যেই 15 বছর মেয়াদে 2% সুদে 6,070 কোটি টাকা ঋণ নেওয়া হয় চীনের এক্সিম ব্যাংক থেকে। কিছু উচ্চাভিলাষী মহল সরকারের ভিতরে যারা এগুলো ঘাপটে মেরে থাকে, এরকম কিছু মহল থেকে এরকম ধারণা সৃষ্টি হয়েছে। দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। অনেক মাত্রায় বাড়িয়ে নেওয়া হয়েছে, কাজে এখানে জনগণ থেকে বেশি লুট করা ছাড়া আর কিছু হয় নাই। টানেলটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছেন তারা। প্রতি 5 বছর পর একবার রক্ষণাবেক্ষণের ব্যয় হবে প্রতিবার প্রায় $19 লাখ। টানেলটিতে প্রতিদিন গাড়ি চলার কথা 28,305টি, চলছে প্রতিদিন গড়ে 4,196টি। চলতি বছরের জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহন চলাচল করেছে 1,72,161টি। টানেলের রক্ষণাবেক্ষণ খাতে দৈনিক ব্যয় 37,46,000 আর আয় হয় প্রতিদিন 11,74,425 টাকা। দেশের প্রথম টানেল নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর দেখছেন না ব্যবসায়ী, শিল্পপতি সহ বিনিয়োগকারীরা। ফিজিবিলিটি স্টাডির জায়গাটা কিন্তু মনে হয় ত্রুটি ছিল। এটা অনেকটা ইমোশনাল একটা ডিসিশন হয়ে গেছে। যেদিন টানেল শুরু করছিল সেদিন থেকে তো ওইখানে টাউনশিপটা গড়ার জন্য পরিকল্পনা নেওয়ার কথা ছিল, সেটা তো আসলে হয়ই নাই। টানেলকে কার্যকর করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেই। তো এগুলো অনেকটাই স্লোগান নির্ভর কথাবার্তা ছিল, যেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি। টানেলটি এখন গলায় ফাঁস বলেও মনে করেন তারা। ইন্ডাস্ট্রি হয়ে গেলে শত শত ট্রাক পোর্ট থেকে ওই টানেল ইউজ করে ওদিকে যেত। আমরা ওই ধরনের কোনো পরিবর্তন আসলে দেখি নাই। 2030 সালে 38,000 বেশি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো, গড়ে প্রতিদিন 4,500 চলাচল করেনি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাইবান্ধায় ক্রিকেটার মামুনকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। তেলকাণ্ডে দেশজুড়ে নাভিশ্বাস, বোতলজাত সয়াবিনের জন্য কিনতে হচ্ছে অন্যান্য পণ্য। শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো ঋতুরাজ বসন্ত, দেশজুড়ে বর্ণিল আয়োজন। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।